অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর কিংবা আলেম দরকার আছে কিনা এবং ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনূসকে বিশ্লেষণ করব বা মূল্যায়ন করব, এই দুইটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং বিভ্রান্তিও আমি লক্ষ্য করছি। আসলে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো আলেম বা হুজুর দরকার আছে কিনা, বা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার মতো যোগ্য কোনো হুজুর বাংলাদেশে আদৌ আছে কিনা। ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে। বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে ভাই, নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। কবে হচ্ছে? 3 মাস না, 6 মাস না, 1 বছর না, 2 বছর না। ক্ষমতা নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অত্যন্ত শক্ত কথা বলেছেন। এই সরকার কতদিন থাকবে, এই সরকার তার পার্সপেক্টিভ সার্ভ করবে, বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা কি ঘটতে যাচ্ছে। বিএনপির হাবভাবে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসেই গেছে, অনেকে মন্তব্য করছেন। আদৌ কি নির্বাচন হচ্ছে? খেলা চলছে কোন দিক থেকে? ভারত কি খেলা থামিয়ে দিয়েছে, নাকি এখনো কঠিন কোনো খেলা খেলছে? ভারত যদি আমাদের গণ অভ্যুত্থানকে মেনে না নেয়, একসেপ্ট না করে, তাহলে তারা এখানে খুব দ্রুত ঝামেলা করার চেষ্টা করবে এবং ভারতের বেশ কিছু ন্যারেটিভ আমরা দেখব সেই দিকেই যাচ্ছে। এটা আমাদের জন্য ঝুঁকির ব্যাপার। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা প্রধানের উপরে চাপ দিয়ে যাচ্ছেন সেনা শাসন জারি করবার জন্য, অথবা অন্তত জরুরি অবস্থা জারি করে আজ রাত 8টায় যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার কথা সেটা যাতে পিছিয়ে যায়, অন্তত এই ব্যবস্থাটা করার জন্য সেনা প্রধানের উপরে তারা চাপ দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যটি বা আসল ঘটনাটি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর কিংবা আলেম দরকার আছে কিনা এবং ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনূসকে বিশ্লেষণ করব বা মূল্যায়ন করব, এই দুইটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং বিভ্রান্তিও আমি লক্ষ্য করছি। আসলে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো আলেম বা হুজুর দরকার আছে কিনা, বা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার মতো যোগ্য কোনো হুজুর বাংলাদেশে আদৌ আছে কিনা, এই প্রশ্নের উত্তর আমি আগে দিব। তারপরে ইসলামের দৃষ্টিতে যেহেতু প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, সরকার প্রধান হতে যাচ্ছেন ডক্টর ইউনূস, তাকে মূল্যায়ন করা দরকার। কারণ আমি দেখেছি যে জামাত শিবির, কওমি আহলে হাদিস অনেকেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন আমরা ডক্টর ইউনূসকে না বলি, একজন সুদখোর মুসলিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারে না, অন্য কাউকে বানানোর কথা বলে। আমাদের কাছে শত শত মেসেজ যে ভাই বলুন, কিন্তু আমি তো হাসিনার পতনের 3 দিন আগেই বলেছি যে আমরা ডক্টর ইউনূসকে চাই, কারণ আমি আগেই জানতাম হাসিনার পতন হবে এবং আমরা সুনির্দিষ্টভাবে বলে আসছি যে কিছুদিনের মধ্যে হবে, আমাদের টাইম ফ্রেমিং এর মধ্যেই হয়েছে। যাই হোক, প্রথমে বলবো যে কোনো হুজুর আসলে দরকার আছে কিনা। আমার প্রপোজিশন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর দরকার নেই, কোনো আলেম দরকার নেই, এটা আবেগী চিন্তা। এবং বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন উপদেষ্টা হওয়ার মতো হুজুর বাংলাদেশে হাতে গোনা 2-1 আছে। জাস্ট পপুলিস্ট হুজুর, ওয়াজে জনপ্রিয়, ফেসবুকে জনপ্রিয়তা দেখলেই কি আপনারা তাকে মনে করছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য? এটা যারা একজন হুজুর চান এদের চিন্তা এরকম শ্যালো। দেখেন যে অমুক হুজুর ফেসবুকে খুব জনপ্রিয়, অথচ তার ফিলোসফি, তার দর্শন, তার কর্মকাণ্ড আপনি জানেনই না। একটা সরকার কি, একটা সরকারের উপদেষ্টা হবে, অথচ এতদিন তিনি কি করেছেন, তিনি কিভাবে পিঠ বাঁচিয়ে ব্যালেন্স করে আওয়ামী লীগের সাথে আপোষ করে সমন্বয় করে চলেছেন আপনি জানেনই না। আপনি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে প্রত্যাশা করছেন। প্রথমে বলবো যে কেন দরকার, কেন হুজুরটা কি করেছে? এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এখানে হুজুরদের অবদানটা কি? হুজুরদের আলাদা কোনো অবদান নেই, অতএব এখানে হুজুর থাকবে এটা আমি মনে করি যে কোনো হুজুর প্রয়োজন নেই, কোনো অবদান নেই। এটা ভুল কথা যদি কেউ বলে। এখানে অবদান হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। শেষের দিকে এসে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ভূমিকা পালন করেছে এবং হুজুরদের অবদান যাদের আছে তারা পলিটিক্যাল, এবং পলিটিক্যাল হুজুরদেরও একটা অংশ। এই খতিব রুহুল আমিন মামুনুল হক আজকে সেনাপ্রধানের সাথে বৈঠক করছে, বঙ্গভবনে যাচ্ছে, চরমনায় আজকে বড় বড় কথা বলছে। যখন শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে তখন আপনাদের মনে নেই যুগান্তরের রিপোর্ট, মামুনুল হক, চরমনায়ের ইয়াহিয়া মাহমুদ, খতিব রুহুল আমিন এরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেছে। ওই সময় কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেতে পারে?
পরিস্থিতি দেখে তো অনেক আওয়ামী লীগও পরে শেষে পল্টি মেরেছে যে না আমরা ফেসবুক প্রোফাইল লাল করেছে, পরিস্থিতি বুঝতে পেরে। সারা জীবন আওয়ামী লীগ করেছে, শেষে এখন নিরপেক্ষ সেজেছে বা শিক্ষার্থীদের পক্ষে সেজেছে। এই যে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক জাতীয় পার্টি, এরাও তো শিক্ষার্থীদের পক্ষে সাজছে। এখন আপনি কি বলবেন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক জাতীয় পার্টি এদেরকে ইন্টারিম গভর্নমেন্টে রাখেন না? এই বেশিরভাগ হুজুরদের অবস্থা এরকমই। আমি ট্র্যাডিশনাল হুজুরদের কথা বলছি। শেষের দিকে এসে তারা মুক্তির কথা বা দুই একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এর বাইরে কি করেছেন? শিক্ষার্থীরা জীবন দিয়েছে এবং জামাত শিবির বা রাজনৈতিক কর্মী যারা, তারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, টিকে আছে, আন্দোলন করার সক্ষমতা রেখে দিয়েছে। আর হুজুর আপনার যাদেরকে চাচ্ছেন তারা কি করেছে? একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। সাপোজ আমি দেখছি অনেকে বলছেন মিজানুর রহমান আজহারিকে চাই, অনেকে বলছেন শাহ আহমদুল্লাহকে চাই, অনেকে বলছেন অমুকে চাই তমুকে। কেন? মিজানুর রহমান আজহারি শাহ আহমদুল্লাহ কি করেছে? এরা দু একটা ফেসবুকে পোস্ট দিয়েছে এবং ব্যালেন্স করে চলেছে। এই মিজানুর রহমান আজহারি বলে আহমদুল্লাহ বলি, এরাই সরকারের বিরুদ্ধে কোনোদিন কিছু বলেছে দেখাতে পারবেন? অনেক বড় বড় জুলুম থেকে চুপ থেকেছে এবং কথা বললো ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বলতো। কি বলতো? যে মানে সরকার আওয়ামী লীগ যাতে রাগ না হয় সেই সিস্টেমে কথা বলতো শেখ আহমদুল্লাহরা। এসালাম গ্রুপ বা সরকারের বিভিন্ন অলিগারদের সাথে ভালো সম্পর্ক রাখতো, এই জন্য সরকার কোনো দমন পীড়নের শিকার তাদের হতে হয়নি। মিজানুর রহমান আজহারি মজলুম, দেশ থেকে চলে যেতে হয়েছে, বিদেশে গিয়েও কিন্তু তিনি সরকারের কোনো সমালোচনা করেননি, বরং অনেক ক্ষেত্রে তিনি সুশীল সাজার চেষ্টা করেছেন। আমির হামজাকে মিজানুর রহমান আজহারির চাইতে আমির হামজা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ আমির হামজা এই সরকারের বিরুদ্ধে বলেছেন, ফেসিবাদের বিরুদ্ধে বলেছেন, যেটা আজহারি কখনো বলেননি। আমির হামজাকে যখন গ্রেপ্তার করা হয়, আমির হামজার মুক্তি চেয়ে কথা বলেননি মিজানুর রহমান আজহারি। অতএব, এবং এই বিষয়ে আমরা সমালোচনা করেছিলাম। আপনারা যারা আবেগী তারাই বলছেন যে একজন আলেম দরকার, একজন হুজুর দরকার, কেউ হেফাজতের যে কোনো একজন চাচ্ছেন না। এখানে একটা নিরপেক্ষ সরকার, সেখানে আপনারা যাদের নাম প্রস্তাব করছেন তার পক্ষে এবং আসলে তাদের যোগ্যতা নেই। আমি মনে করি মিজানুর রহমান আজহারি কিংবা শাহ আহমদুল্লাহ কারোই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার সামান্যতম যোগ্যতা নেই। অতএব হুজুরদের চাইবেন না, এর কোনো ভ্যালু নেই, এগুলো আবেগী কথা এবং কোনো দরকার নেই। বরং যাদেরকে চাই তারা যোগ্য হোক, নিরপেক্ষ হোক, একটা মিনিস্ট্রি চালানো বা এখানে একজন তো অনেকগুলো মিনিস্ট্রি চালাবে, একজন উপদেষ্টা অনেকগুলো মিনিস্ট্রি চালাবে, এগুলো চালানোর মতো যোগ্যতা অর্জন করুক যাদের আছে এবং সর্বজন সম্মত হতে হবে, যেহেতু একটা নিরপেক্ষ সরকার। এরকম হলেই যথেষ্ট, সেটা ইসলামপন্থীদের জন্য সেফ। এবং ইসলামপন্থীদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস থাকলে ওকে, কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তভাবে দেশ চালাতে পারবে এরকম একজনই ইসলামপন্থীদের জন্য এখন রহমত হিসেবে কাজ করতে পারে। ক্ষমতা নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অত্যন্ত শক্ত কথা বলেছেন। রাতে তিনি শপথ নেবেন, তার আগেই বিদেশি একটি সংবাদ মাধ্যমকে যেই কথাটি বলেছেন তার মূল কথা হলো, এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম। 3টা পয়েন্ট একজন উল্লেখ করেছেন, আমি আসছি, বিস্তারিত রিপোর্ট আছে। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তারাও 7 সিস্টার্স নিয়ে শান্তিতে থাকতে পারবে না। যেই 7 সিস্টার্স শান্তি, নিরাপত্তা, সংযোগের জন্য শেখ হাসিনা একেবারে উদার হস্তে যা চেয়েছে ভারত তাই দিয়েছে ক্ষমতায় থাকার বিনিময়ে, সেই জায়গায় কিন্তু প্রফেসর ইউনূস হাত দিয়েছেন। আরেকটি, শেখ মুজিবের ছবি এবং মূর্তি পাবলিক কেন নামাচ্ছে এটা তার মেয়েকে জিজ্ঞাসা করেন, উনি কি কি করেছেন সেটা তিনিই ভালো জানেন। অর্থাৎ এই দায় জনগণের না, তার কারণে আজকে এই পরিস্থিতি। দেশে যে হানানি হচ্ছে এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়া জনিত, শীঘ্রই থেমে যাবে, এই কথা তিনি বললেন। তো বোঝাই যাচ্ছে যে একেবারে প্রফেসর ডক্টর ইউনূস খুব শক্ত হাতেই কিন্তু তিনি অবস্থান নিচ্ছেন এবং তার এই সমস্ত বক্তব্য রাখার ব্যাপারে তিনি যেটা সত্য সেটাই তিনি বলবেন, এবং তার ক্ষমতা হারানোর কোনো বিষয় নেই। তিনি এই ক্ষমতার জন্য লালায়িত না, এবং ক্ষমতা যদি তার চলেও যায় তাতে কিছু আসে যায় না। অন্যরা যেমন ক্ষমতায় যে কোনোভাবেই থাকতে হবে, কোনোভাবেই জামাত বিএনপিকে আসতে দেওয়া যাবে না, এমন একটি পণ, এই পণটা প্রফেসর ইউনূসের নেই, আমি যতটুকু বিশ্বাস করি। এবং একটা গণতান্ত্রিক কাঠামো মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে দল জয়ী হবেন সেই দলই ক্ষমতায় আসবে, এটি হচ্ছে লক্ষ্য। অনেকটা সাবেক বিচারপতি শাহাবুদ্দিনের যেই মন মানসিকতা অনেকটা ডক্টর ইউনূসের মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ইউনূস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই, তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরে যাওয়া। এটা খুবই চমৎকার যে গণতন্ত্রে ফিরে যাওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।
তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘদিন ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যদিও ভারতের ছাত্ররা, শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তুমুল বিক্ষোভ করেছে কলকাতা এবং নয়াদিল্লি সহ বিভিন্ন জায়গায়। বলছেন যে আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। অর্থাৎ ভারত বলছে, আমরা কিন্তু সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারই গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন। ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলেও তা আপনাকেও আঘাত করবে। কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তার সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না। তার মানে বোঝা যাচ্ছে শেখ ডক্টর ইউনূস তিনি সামনের যে দেশ চালাবেন এতে ভারত বা অন্য কোনো দেশকে পরোয়া করে তিনি কিন্তু করবেন না। তিনি জনগণ যেহেতু তার সঙ্গে আছেন, এই অভ্যুত্থানের পেছনে ছাত্ররা অনুরোধ করেছেন, সেই প্রেক্ষিতে তিনি রাজি হয়েছেন। সুতরাং তিনি ছাত্র জনতার এই শক্তিতে বলিয়ান হয়ে কিন্তু তিনি কথা বলবেন এবং নীতি প্রণয়ন করবেন। এটি মোটামুটি আগাম আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, ব্রেকিং বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে, বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ব নেতার জন্য ফেসবুকে যারা পোস্ট করেছেন, আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে, ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। কবে হচ্ছে? 3 মাস না, 6 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর, তাও ঠিক না, মিনিমাম 3 বছর থেকে সর্বোচ্চ 6 বছর। তার মানে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছে, এটা শুধুমাত্র 2-4 মাসের ইস্যুতে যারা ভাবছিলেন তাদের জন্য শকিং নিউজ। তো কে মনে করেন যে ডক্টর ইউনূসকে প্রধান করে এই মুহূর্তে নতুন একটা সরকার আগামী 3 বছর ক্ষমতায় থাকুক? কিন্তু কেন? দর্শক, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে যে রূপরেখা দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদকালটা তারা চেয়েছে 3 বছর থেকে মিনিমাম 3 বছর, উপরে 6 বছর পর্যন্ত এই সরকারটা স্টে করবে। তার মানে আগামী 3 বছর ন্যূনতম বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে এই মুহূর্তে যারা বিএনপি বা জামায়াতের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন, আমরা দেখেছি অনেক জায়গাতে, তাদের জন্য কিন্তু ভাই কপালে দুর্ভোগ আছে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার আমার বেশ কয়েকটা নিউজ দেখছেন, এখন বিষয়টা ফাইনাল আসছে যে নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূস সাহেব তিনি এই মুহূর্তে আগামী 3 থেকে 6 বছরের জন্য অলিখিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন বাকের মজুমদার, যিনি লিড করছেন, তিনি বলছেন, আমরা বলছি রাষ্ট্র কাঠামোকে সংস্কারের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছি, তিনি আমাদের সম্মতি দিয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন। আমাদের দাবি মেনে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন, ফলে আলোচনায় বসেই সমাধান হবে। শিক্ষার্থীদের সূত্র বলছে, ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর হবে। আর সরকারের মেয়াদ শেষের আগে 3 মাস আগে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ। তার মানে আমি আজকে বলছিলাম যে আজকে একটা নিউজ দিয়েছিলাম যে তারেক জিয়া দেশে ফিরছেন না, কারণ এই বিষয়গুলো আস্তে আস্তে রাজনৈতিকভাবে কিন্তু তাদের কানে পৌঁছাচ্ছে। এখন ধরেন যদি বৈষম্য বিরোধী আন্দোলনের এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর, 3 বছরই ধরলাম হয়, তাহলে যারা অপরাধী আছেন সারা বাংলাদেশে এই মুহূর্তে, যারা অতি উৎসাহী ভূমিকা করে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, হত্যা, লুটপাট, তারপর হচ্ছে খুন, রাহাজানি, পাবলিক প্রপার্টিতে হাত দেওয়া, এই ঘটনাগুলো যারা করছেন প্রত্যেকে কিন্তু ঝামেলায় পড়তে যাচ্ছেন। এখন এই সরকারটা 3 বছর কেন থাকুক তারা চায়। আপনি এটাকে সহমত পোষণ করছেন কিনা? আমি করছি। দেখেন, অনেকে বলবেন ভাই তুমি তো আওয়ামী লীগ করতে এই জন্য করছো না। দেখেন, আমি আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের সমালোচনার কারণেই আমি দেশে যেতে পারছি না গত 5 বছর, এবার যাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি কেন চাচ্ছি? কারণ এই যে একটা সিস্টেমের ভিতরে যে কিছু মানুষ ঢুকে গেছে, এই মানুষগুলোকে বের করতে হবে। বাংলাদেশ কিভাবে চলবে, এই চলাটার জন্য একটা রূপমালা বা একটা নীতিমালা আসতে হবে যে হ্যাঁ, পুলিশ তোমার কাজ হচ্ছে এটা, আর্মি তোমার কাজ হচ্ছে এটা, র্যাব তোমার কাজ হচ্ছে এটা, ডিবি তোমার কাজ হচ্ছে এটা, ব্যবসায়ী তোমার কাজ হচ্ছে এটা, সিন্ডিকেট ভাঙতে হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, প্রশাসনের মধ্যে সচিব আমলা এই যে পালায় টালায় বেড়াচ্ছে এদেরকে বের করতে হবে। কারা কারা ঘোষ দুর্নীতি বাণিজ্য দেশটারে ভেজাল খাওয়ানো থেকে শুরু করা সকল কিছুকে
অপব্যবহার করতে করতে স্বাধীনতার 53 বছরে গরিব আরো গরিব হয়েছে। রাজনৈতিক লেজুর বৃত্তি করা আওয়ামী লীগ, বিএনপি বা আরো যে দলগুলো আছে তাদের নেতাকর্মীরা সিজনে পয়সা কামায়, পরে জেলও খাটে, আবার অনেকে বিদেশে ভাইগা যায়, যেটা আমরা দেখছি। এইটা একটা রাষ্ট্র সিস্টেম হতে পারে না। এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার এই মুহূর্তে আসার জন্য দাবি করছে, আমি মনে করি ব্যক্তি জায়গা থেকে দরকার আছে, রাষ্ট্রটারে সংস্কার করা দরকার আছে, পাবলিককে রুলসের ভিতরে ঢুকানো দরকার আছে। আর সেই জন্য ছাত্ররা এই ভূমিকা নিয়েছে। এখন তাদেরই ডিমান্ড 100% আপনি ধরে রাখেন 3 বছর দিচ্ছে, যেহেতু এটা এস্টাবলিশ হতে যাচ্ছে, হইতে পারে 5 বছর। তো আমরা অনেকে ধারণা করছিলাম 1 মাস 2 মাস বা 3 মাসের জন্য সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা হবে। এটার জন্য আসলে ডক্টর ইউনূস কেন রাজি হয়েছে? আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র তারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করছে। আর এটা একটা বড় প্রমাণ কি আজকে IMF দেখেন এই অস্থিতিশীল পরিবেশেও বাংলাদেশকে যে কিস্তি বা ঋণ দেওয়ার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু চালু রাখবে, তারা ঘোষণা দিচ্ছে। কেন? কারণ সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেব আসতে যাচ্ছেন। আর ডক্টর ইউনূস এই মুহূর্তে সারা বাংলাদেশে বাদ দেন, বাংলাদেশের মানুষ আমরা আবেগী জাতি, সারা পৃথিবীতে তিনি কিন্তু একজন ওয়েল ফেস, যার সাথে ইউরোপ, আমেরিকা বা যে কোনো দেশের একটা শক্ত ভূমিকা ছিলেন। গতকালকে ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারও তিনি কিন্তু শক্তভাবে ভারতের যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ আরও অনেক কিছু আছে সেগুলোতে কিন্তু শক্ত ভূমিকা রাখছেন। তিনি বলছেন 7 সিস্টার্সকে যদি এলোমেলো করা হয় সেটা কিন্তু ভারতের উপরই প্রভাব পড়বে। আমার মনে হয় বাংলাদেশকে সংস্কার করা জরুরি। এখন এই সংস্কারটা করতে গিয়া একটা সময় হয় কি যে একটা জোশে কাজ শুরু হয়, পরে আবার এটার গতিপথ হারাই ফেলে, অথবা কোনো একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, এরকম যেন না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 বছর থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন গতানুগতিক দ্বারা আওয়ামী লীগের তো অস্তিত্ব নাই, বিএনপির নেতাকর্মীরাও নতুন করে যে রাজনৈতিক সরকার গঠন করবে সেটারও সুযোগ থাকবে না। মানে নির্বাচন হবে, কিন্তু ইউনূস সাহেব তার রাজনৈতিক দল তৈরির জন্য 3 থেকে 5 বছর সময় পাইলে, এই সময় যদি তিনি সঠিকভাবে দেশকে পরিচালনা করে দেখাই দেন, যেটা পাবলিক পারসেপশন, তাহলে 3 বছর পরে যদি ডক্টর ইউনূস নিজে একটা দল নিয়ে একটা টিম তৈরি করে, 3 বছর একটা এনাফ টাইম, তখন হবে কি সেই দলেরই বিজয় হবে। কারণ মানুষ, এই দেশের মানুষ শান্তি চায়। আমরা রাহাজানি, খুনাখুনি, রাস্তাতে একজন সিএনজিওয়ালা জিবি দেয়, অটোওয়ালা জিবি দেয়, দোকানদার ট্যাক্স দেয়, ঠেলাওয়ালা ট্যাক্স দেয়, পুলিশ নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে। এই যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার যে ইচ্ছা, এখন ডক্টর ইউনূস হলে সর্বোচ্চ পজিটিভ দিক হচ্ছে কি, এই লোকের ভাই পরিবার ওইভাবে রাজনীতিতে আসবে না, তিনিও রাজনীতি করে, তার কোনো নির্দিষ্ট সিন্ডিকেট নেই যে যারা পয়সা টয়সা কামাবে, লুটপাট হবে, দুর্নীতি হবে, সেই বিষয়গুলো কিন্তু সরে যাচ্ছে। তো আমিও মনে করি যে ছাত্ররা যে এই সময়টা নিছে একদম ফাইন, পারফেক্ট, খুবই পারফেক্ট। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।